আজ রাতে জানা যাবে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ যাচ্ছে আরো কোন কোন দল, অর্থাৎ আরো 4টা দলের নিশ্চয়তা কিন্তু পাওয়া যাবে আজকে রাত এবং কালকে ভোরে। সবার নজরটা থাকবে বায়ার্ন মিউনিখ বেনফিকার ম্যাচের দিকেও, যেমন তেমনি একই সাথে গরমের কারণে চেলসির যে অবস্থা, চেলসি মাঠে কি করে, কারণ তারা প্র্যাকটিসটাই তো করতে পারে নাই গরমের জন্য। ফিলাডেলফিয়াতে একটা হিট ওয়েভ চলছে এবং তাতে আপনি হয়তো ম্যাচ খেলতে তো খুব সমস্যাই হওয়ার কথা, কিন্তু চেলসি কোচ এনজো মারেস্কা বলছেন ভাই ট্রেনিংটা করবো কেমনে। সকালবেলায় তিনি ট্রেনিংয়ের টাইম দিয়েছেন, অল্প সময় ট্রেনিং করে তিনি উঠে গেছেন, বলছেন বুঝতেই পারছেন গরমের পরিস্থিতি সুবিধার না, এই তাপমাত্রায় আসলে ট্রেনিং করাও কঠিন। আজকে সকালের ট্রেনিং সেশনটাও খুব ছোট ছিল, নইলে দেখা যাবে ম্যাচের সময় শক্তি থাকবে না। আমাদের প্রডিউসার অবশ্য বেশ রসিক মানুষ, তিনি এনজো মারেস্কার একেবারে জ্যাকেট ট্যাকেট পরা একটি ছবি পাশে লাগিয়ে দিয়েছেন, কিন্তু অবস্থা হচ্ছে যে পারলে তিনি গায়ে থাকা টি শার্টটাও খুলে ফেলেন। আমরা মাঝখানে দেখেছি বরুসিয়া ডর্টমুন্ডের কোচ নিকো কোভাচ বলেছেন তার কাছে মনে হয়েছে সোনা থেকে তিনি বেরিয়েছেন, দর করে ঘামছেন। আমরা এর আগে দেখেছি আল হিলালের কোচ সিমোনে ইনজাগির গেঞ্জিতে মানচিত্র হয়ে গেছে ঘামে ভিজে, যেটা কিন্তু জানেন কালকে সিয়াটলের কোচ, হ্যাঁ সিয়াটল অবশ্য তারাও তো লোকাল ক্লাবেই বলতে গেলে আমেরিকার, তিনি হচ্ছে গিয়ে স্যুট পরে মাঠে দাঁড়িয়েছে, such a gentleman, ঠিক আছে, মানে ড্রেস কোডের একটা ব্যাপার আছে যে কোনো পরিস্থিতিতে। দেখেন ফিলাডেলফিয়াতে যেই ঘটনাটা ঘটছে সেখানে হচ্ছে গিয়ে লোকাল ওয়ার্নিংও কিন্তু দেয়া হচ্ছে, স্থানীয় সতর্কতা দেয়া হয়েছে যে মানুষজন যেন কাজ ছাড়া বাইরে যেন না বের হয়, কারণ টেম্পারেচার, হিউমিডিটি সবকিছুর কারণে। এর মধ্যে চেলসি যেহেতু তারা ট্রেনিংটাও করতে পারে নাই, সেখানে এটা নিয়ে তারা কোনো এক্সকিউজও দিতে চান, বলছেন এটাই বাস্তবতা, এটা তারা মেনেও নিচ্ছেন। হয়েছে যে গরমের চেয়ে বেশি মনে হয় হিউমিডিটিতে সবাই ভুগছেন। এখন এই আলোচনা আগের দিন তারা ওই আপনার হচ্ছে গিয়ে সকালবেলা যে খালি একটু টুকটাক ফোকাস গ্রুপ ডিসকাশন হয়েছে সেটা করেই শেষ হয়ে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো খুব স্বাভাবিকভাবেই 2026 বিশ্বকাপের গরম নিয়ে প্রশ্ন তুলবে। আমরা এতদিন অনেকের অনেক মন্তব্য দেখেছি, কিন্তু এবার প্রথম যেটা দেখলাম যে প্র্যাকটিস করাটাও এনজো মারেস্কার জন্য, তিনি বলছেন প্র্যাকটিস করারই তো উপায় নাই। তো এই যদি হয় পরিস্থিতি, আমরা চেলসির এই অবস্থা থেকে আমরা গরমের আলোচনা থেকে 2026 বিশ্বকাপে যখন দলগুলো যাবে সেখানে তো প্র্যাকটিসের হিসাবও আছে, তাই না? তো প্র্যাকটিসের হিসাব থেকে যদি আপনি এইভাবে আসেন যে প্লেয়ারদেরকে ওইখানে এয়ার কন্ডিশনিং এর ব্যবস্থা করা যাবে কিনা। অনেক স্টেডিয়ামে এয়ার কন্ডিশন আছে, যেটা কাতারে আমরা দেখেছি, ইউএসএ তো অনেক স্টেডিয়ামে সেটার ব্যবস্থা আছে, কিন্তু প্র্যাকটিসে আপনি এয়ার কন্ডিশন দিবেন কোত্থেকে? এবং আপনি যদি খেয়াল করেন, ধরেন প্র্যাকটিস টাইমিং যখন চলবে ওই টাইমটা আপনি এয়ার কন্ডিশন সিস্টেমটা কিভাবে কোঅপারেট আপনি সেখানে করবেন প্র্যাকটিস গ্রাউন্ডে। প্র্যাকটিস গ্রাউন্ড যদি রাতে দেয়া হয় প্র্যাকটিস, হ্যাঁ সেটা হলে আপনার সম্ভব। আবার আপনি যে রাতে দিবেন, খেলা হচ্ছে আপনার রাতে ফেলতে হবে, রাতে ফেলা মানে হচ্ছে আপনার ইউরোপিয়ান টাইমিং আর হচ্ছে এই সাউথ এশিয়ান বা এশিয়ার টাইমিংটাও তো আপনার হচ্ছে বিবেচনা করতে হবে, যেই টাইমিং এর জন্য ক্লাব ওয়ার্ল্ড কাপেও কিন্তু হচ্ছে ওখানকার দুপুরবেলা শুরু করা হচ্ছে যেন বাইরের দেশগুলোর সাথে টাইমিংটা যেন মেলে। তাহলে এইটা আসলে যখন বিশ্বকাপটা আসবে এক মাসের জন্য, আমার মনে হয় তাদের কোনো না কোনো একটা ব্যবস্থা নিতে হবে ফিফার। কারণ আমরা মনে আছে নিশ্চয়ই যে কাতারের জুনের ওয়ার্ল্ড কাপ কিন্তু একদম লাস্ট মোমেন্টে শিফট করে ডিসেম্বরে নিয়ে যাওয়া হয়েছিল। হয়তো ইউএসএতে সেটা করা হবে না, জুনের ওয়ার্ল্ড কাপ জুনেই থাকবে, কিন্তু একটা ব্যবস্থা তো করতে হবে যে খেলাগুলো রাতেই দেয়া হলো। এত বেশি ইউরোপের কথা না ভেবে, বা যারা আসলে খেলা দেখতে চান তাদেরকে একটু কষ্ট করে এক মাস ফুটবল উৎসবের মাস একটু রাত করে দেখলো। এখানে তো আপনার কমার্শিয়াল পার্সপেক্টিভও তো আছে, একটু ওয়েলকাম করি আমরা তাদেরকে যে বাংলাদেশে কেন ফুটবল বিক্রি করা যায় না, সেটা তো অন্যতম কারণ এটা যে যখন যে কারো কাছে অ্যাপ্রোচ করা হচ্ছে যে রাতে 1টা বাজে খেলা, তখন এই কোম্পানিগুলো ইন্টারেস্টেড হয় না, বলে রাতে 1টা বাজে খেলা দেখবে কি, কিন্তু অথচ রাতে 1টা বাজে বাংলাদেশের কত কোটি মানুষ জায়গা থেকে খেলা, কোটি নাও লাখ লাখ মানুষ জেগে থাকেন খেলা দেখার জন্য। ওয়ার্ল্ড কাপের তো হচ্ছে আলাদা একটা, ওয়ার্ল্ড কাপ বাদে হচ্ছে, এটা তো বাংলাদেশে বোঝানো যায় না। আমি জানি না ইউরোপে তারা এগুলো বুঝাইতে পারবেন কিনা। এই গ্রুপের আসলে কি অবস্থা, অর্থাৎ চেলসি তাদের কি হালচাল, তারা থ্রু করতে পারবে কিনা? চেলসি একটু বেটার পজিশনেই রয়েছে এখন পর্যন্ত, এসপারেন্সের এগেইনস্টে তাদের ম্যাচ। ফ্ল্যামেঙ্গো এই টেবিলের টপার, 6 পয়েন্ট তাদের, চেলসি 3 পয়েন্ট, এসপারেন্সের 3 পয়েন্ট, এবং এলএএফসি তারা অলরেডি বাদ পড়ে গেছে, এলএএফসির পয়েন্ট 0। ফ্ল্যামেঙ্গো তাদের ম্যাচ তো আপনার রয়েছে এলএএফসির সাথে, তারা সেটা জিতে নেবে, সেটা ধরে নেওয়া যায়, বা একটা পয়েন্টও আপনার সেখান থেকে পেলে ফ্ল্যামেঙ্গোর আসলে কোনো সমস্যা নাই। ফ্ল্যামেঙ্গো এখান থেকে থ্রু না করলে সেটা একটা বড় ধরনের অঘটন হবে। আমরা ধরে নিতে পারি যে ফ্ল্যামেঙ্গো, আর চেলসি না হারলে চেলসি থ্রু, ফিলিপে লুইসের দল তারা চলে যাবে, তাদেরকে দেখাই দরকার। দেখার বিষয় যে মানে তারা গ্রুপের স্ট্যান্ডিং এ কি থাকে, কারণ
খুবই ইন্টারেস্টিং হবে যে তাদের প্রতিপক্ষ কারা হবে। তাদের প্রতিপক্ষ নিশ্চয়ই যে কেউই বায়ার্ন মিউনিখকে এড়িয়ে যেতে চাইবে, তাই না? কারণ অন্য গ্রুপের দশাটায় একটা ব্যাপার পরিষ্কার যে ওই গ্রুপে বায়ার্ন মিউনিখ গ্রুপ চ্যাম্পিয়ন, এবং তারা যখন আজ বেনফিকার সঙ্গে খেলতে নামবে তখন তাদের বাড়তি কোনো আশা বা প্রত্যাশা নেই। অকল্যান্ড সিটিকে 10 গোলে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ, এরপরে তারা বোকা জুনিয়র্সের সঙ্গেও 2-1 গোলে জিতেছিল, আর বেনফিকা 2-2 গোলে বোকা জুনিয়র্সের বিপক্ষে ড্র করার পরে দ্বিতীয় ম্যাচে অকল্যান্ড সিটিকে 6-0 গোলে হারিয়ে গোলের ব্যবধান বেশ মোটা তাজা করে নিয়েছে। তাতে এই গ্রুপের সমীকরণটা খুব টাইট হয়ে গেছে। বোকা জুনিয়র্সকে আজকের ম্যাচে জিততে তো হবেই, বেনফিকাকে হারতে হবে বোকা জুনিয়র্স থ্রু করতে চাইলে। এবং বোকা জুনিয়র্সকে আপনি যদি দেখেন, বোকা জুনিয়র্সকে কিন্তু বড় ব্যবধানে জিততে হবে, কারণ বোকা ধরেন জিতলো, বোকার পয়েন্ট হবে 4, বেনফিকাও ধরেন হারলো, বেনফিকার পয়েন্টও 4। এখন বেনফিকা কত গোলের ব্যবধানে হারে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে, এবং বোকা জুনিয়র্স তারা অকল্যান্ডের সাথে কত গোলের ব্যবধানে জেতে, এটাই আসলে এই ম্যাচের সমীকরণটা দাঁড়িয়ে দিয়েছে গ্রুপ স্টেজের লাস্টেতে। খুবই টাফ বোকা জুনিয়র্সের জন্য। আবার যদি আপনি এইভাবে চিন্তা করেন যে অকল্যান্ড সিটিকে যদি বায়ার্ন 10টা গোল দিতে পারে, বেনফিকা 6টা গোল দিতে পারে, তাহলে বোকা যদি 6টা গোলও দেয়, তাদেরকে দোয়া করতে হবে যে তারা যেন বেনফিকা যেন বায়ার্নের কাছে হেরে যায়, 1-0 গোলে হারলেও তো মোটামুটি এখন পর্যন্ত আপনার যে ডিফারেন্সটা 6 এবং -1, মানে হচ্ছে কি আপনার প্রায় কিন্তু 7 গোলের ডিফারেন্স। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে কিন্তু, মানে জিডি যদি সমান হয়ে যায়, গোল স্কোরিং একটা আসবে, তারপরে কি মানে এটা একটা ডিসিপ্লিনারিতেও চলে যেতে পারে, এরকম ইকুয়েশন থাকতে পারে না? হেড টু হেডও তো আছে, হেড টু হেড আছে, হেড টু হেড তো ড্র হয়েছে দুই টিমের, এটা তো মানে আলাদা করা, কে গোল দেয়ার সংখ্যায় বেশি সেটাও আসবে, অনেক কিছু আসলে চলে আসবে। তো বোকা জুনিয়র্সের জন্য অনেক টাফ আমার কাছে মনে হয়। মানে একদিকে আপনার গোল ব্লান্ডার করতে হবে, গোল গ্যালোর করতে হবে, অন্যদিকে বেনফিকাকে বায়ার্ন মিউনিখের পুরো একদম ছারখার করে দিতে হবে। দুইটা সমীকরণ আসলে। আর দেখার বিষয় যে বায়ার্ন মিউনিখ কোন দলটা নামায় এই ম্যাচটাতে, তাই না? কারণ এটার উপরে তো আপনার পরের রাউন্ডে আপনি কাকে পাচ্ছেন সেটার ডিপেন্ড করছে। সেই হিসাব থেকে বায়ার্ন মিউনিখের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তো মানে গ্রুপ চ্যাম্পিয়নে তো আর কি, বায়ার্ন মিউনিখ যদি না হারে, ধরেন বায়ার্ন হেরে গেল, বেনফিকা জিতে গেল, তখন কিন্তু আবার বেনফিকা গ্রুপ চ্যাম্পিয়ন, বায়ার্ন গ্রুপ রানার্স আপ। মুশকিল। ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের আর কি বলার আছে? আর কিছু আপাতত বলার নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.